দিন গেল ৯ মাস গেল হলো রক্তপাত, বুকে আছে জমা কত স্মৃতির আর্তনাদ। ভুলিনি আমরা কখনোই, ভুলব না তোমাদের, তোমরা ছিলে বলেই আজ দেশটা আমাদের। আজ সেই সকল সূর্য সন্তানেরা ছিলেন বলেই আমরা পেয়েছি স্বাধীনতার একটি রক্তিম লাল সূর্য। আমরা পেয়েছি লাল সবুজের মিশেলে একটি জাতীয় পতাকা। পৃথিবীর বুকে আমরা পেয়েছি একটি মানচিত্র, যার নাম বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, স্বাধীনতার ৫০ বছরে ৫০-এরও অধিক বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিজয় টিভি আয়োজন করেছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত বিজয়ের কথা অনুষ্ঠানটি। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রামের দুইজন বীর মুক্তিযোদ্ধা, যাদের আত্মত্যাগে আমরা সেদিন চট্টগ্রামকেও স্বাধীন করেছিলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, এবং সেই সাথে আরও একজন উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল চাচা। আমরা শুনব তাদের যুদ্ধের স্মৃতিকথন। বিজয়ের কথায় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? ভালোই আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বিজয় টিভিকেও ধন্যবাদ। চাচা, প্রথমেই জানতে চাবো একদম মুক্তিযুদ্ধের সূচনার সময়টা, যখন আপনি একদম তরুণ ছিলেন, সেই সময়টা শুনতে চাই। মুক্তিযুদ্ধটা এটা যে হবে এটা কিন্তু ভাবনাও ছিল না। না, ভাবনায় ছিল। কারণ অনেকে মনে করে 25শে মার্চ হঠাৎ করে যেন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কিন্তু তা নয়। মুক্তিযুদ্ধের প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকেই ছিল। চাচা, 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণটি হয় বঙ্গবন্ধুর, তখন আপনি কি চট্টগ্রামে ছিলেন? আমি চট্টগ্রাম ছিলাম। চট্টগ্রাম থেকে যেদিন বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটা দিয়েছিলেন, সেদিন কিন্তু শুনতে পাই নাই বঙ্গবন্ধুর ভাষণ। এটা পরের দিন কিন্তু আমরা এটা শুনেছি সকাল 9টায়। বঙ্গবন্ধুর এই ভাষণটা শুনে মনে হলো যে বঙ্গবন্ধু আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন যুদ্ধের জন্য। হ্যাঁ, এই ভাষণের প্রতিটি শব্দ আমাদেরকে উত্তেজিত করেছে, সবার মধ্যে উত্তেজনা ভাব। আমাদের নির্দেশ আসলো ট্রেনিং নেওয়ার জন্য। আমার যেহেতু ট্রেনিং ছিল হালকা, আমি ছাত্রলীগের ছেলেবেলা যারা আছে ওদেরকে ট্রেনিং দেওয়াতে শুরু করলাম। 25শে মার্চ আসলো, 25শে মার্চে ক্র্যাকডাউন হলো। 25শে মার্চে এই যখন গণহত্যা শুরু করলো, তখন আমরা ছাত্রলীগের যারা নেতা ছিল তারা সবাই এক একজন এক একটা এলাকায় ভাগ করে নিয়ে গ্রুপ হয়ে গিয়ে আমরা কাজ করতে লাগলাম। সেখান থেকে যখন চট্টগ্রাম শহর আস্তে 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 এই পাকিস্তানের হায়নারা দখল করে নিচ্ছে, আমরা চট্টগ্রাম কলেজ ত্যাগ করে সবাই সিদ্ধান্ত নিল আমরা রৌজানের দিকে, ওই ইঞ্জিনিয়ারিং কলেজ বলা হতো তখন, এখন সুয়েট, ওখানে চলে গেলো। অনেকে সেখানে চলে গেল, কিন্তু আমি গেলাম না। 3 তারিখ পর্যন্ত আমি বাসায় ছিলাম। এপ্রিলের 3 তারিখ পর্যন্ত। তখন কিন্তু আমাদের এলাকা সমস্ত পাড়ায় লোকজন সবাই আগেই সরে গিয়েছে। তখন আপনার বাবা মা কি করছিলেন? আমার মা তখন বাসায় ছিলেন না, ওনারা গ্রামের দিকে চলে গিয়েছেন, আমার নানার বাড়িতে চলে গিয়েছিলেন। কিন্তু আমি না যাওয়াতে আমার এক চাচা এবং আমার আব্বা তো একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, উনি ছিলেন। আর আমার দাদা, উনি লয়ার ছিলেন। উনি তখন ওনার বয়স 95 বছরের মতো ওই সময়। তো উনি বলে যে আমি কোথায় যাবো, হ্যাঁ আমি যাব না। উনি বাড়িতে ছিলেন, কিন্তু আর কেউ নাই। চাচা, এই যে ঘোষণা আসলো, ঘোষণা আসার পর আপনার তো প্রাথমিকভাবে প্রশিক্ষণ ছিলই, যেহেতু ছাত্র রাজনীতি করতেন, আপনি সংগঠনে একত্রে করেছেন। এখন জানতে চাই, এই প্রশিক্ষণের বাইরে কি আপনি কি ভারতে যাওয়ার প্রয়োজন বোধ করেছেন? জি, অবশ্যই। কারণ আমরা যখন রওজান গেলাম, রওজান যখন দখল হয়ে গেল, একদল ছাত্রলীগের নেতা ভারতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। তো আমার সাথে দেখা স্বাভাবিকভাবে, ওরা বললো যে আমরা ভারত চলে যাব, এখানে নিরাপদ না, আমাদেরকে সশস্ত্র ট্রেনিং নিতে হবে, এখানে তো সব পাকিস্তানিরা দখল করে ফেলছে। তা আমি বললাম ঠিক আছে, আমরা একসাথে হাঁটা শুরু করলাম।
একেবারে ফটিকছড়ি হিয়াকো দিয়ে বাগান বাজার, তারপরে তো রামগড়, হ্যাঁ আমি বৈষ্ণবপুর এবং রামগড় বেশ কয়েকদিন আমরা ছিলাম। আমি বৈষ্ণবপুর সীমান্ত দিয়ে সীমান্ত আপনি পার হই, হ্যাঁ, এবং সেখান থেকে আমি সেখানে সাবরুম একটা স্কুল আছে, এই স্কুলে কয়েকদিন। চাচা ট্রেনিং কতদিন নিলেন? আমি ট্রেনিং নিয়েছি, আমি বিএলএফ এর ট্রেনিং নিয়েছি। আমরা প্রায় ৪৫ দিনের মতো আমরা হাফলং, আসামের হাফলংয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে চাচা প্রশিক্ষণে কি কি শিখলেন? আমরা প্রশিক্ষণে সব কিছু হালকা অস্ত্রশস্ত্র যেগুলো চালানোর, হ্যাঁ সবগুলো 303 থেকে আরম্ভ করে, গ্রেনেড চার্জ থেকে আরম্ভ করে আপনার এসএমজি, এলএমজি, হ্যাঁ এগুলো মোটামুটি যুদ্ধ করার জন্য যেগুলো প্রয়োজন সে সমস্ত অস্ত্র, এবং কীভাবে রক্ষা পাবো, হ্যাঁ কীভাবে গেরিলা ফাইট করতে হবে, হ্যাঁ এগুলো আমাদেরকে মোটামুটি। চাচা এই যে ট্রেনিং নিয়ে ফিরলেন, এক তো ছিল তরুণ বয়স, তারপর রক্ত গরম, দেশকে স্বাধীন করতে হবে, মাথার মধ্যে কাজ করছিল বারবার, কোনো বাধা মানছিল না। তারপর যখন যুদ্ধটা শুরু করলেন, কিভাবে প্রতিহত করলেন তাদেরকে? ভারতে ট্রেনিং নিয়ে আমরা তো দেশে ঢুকে পড়েছি। ঢুকার পরে কয়েকদিন আমরা মোটামুটি একটু রেস্ট নিয়েছি। ইন দি মেইন টাইম মৌলভী সৈয়দ ভাইয়ের সাথে যোগাযোগ হলো, জি মাধ্যমে উনি কোথায় আছে খবর, আমরা যখন এসেছি উনি খবর পেয়েছেন, আমাদেরকে খবর পাঠালেন। তো ওনার সাথে যোগাযোগ হলো, তো পরিকল্পনা উনিও দিলেন। আমরা যারা ওখান থেকে, উনি কিন্তু ভারতে যাননি। আচ্ছা, তো যে যা হোক, তো আমরা চট্টগ্রাম শহরে কাজ করতে লাগলাম। মুক্তিযুদ্ধ গিয়েছে, সশস্ত্র যুদ্ধ করেছে, ওকে ঠিক আছে। এইটা কিন্তু ছিল একটা জনযুদ্ধ, কারণ এলাকার মানুষ যদি এই যুদ্ধে আমাদেরকে সহযোগিতা না করত, তাহলে যুদ্ধ করা সম্ভব হতো না। আচ্ছা, এইখান থেকে আপনার কথাগুলো শুনবো, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, শুনছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর যুদ্ধকালীন সময়ের কথাগুলো। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত বিজয়ের কথায়। আমাদের মাঝে আরও একজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। আমরা এখন শুনব তার বিজয়ের কথা, তার যুদ্ধজয়ের কথা। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী, বাবুল চাচার সাথে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আছি, ভালো আছি। চাচা, জানতে চাচ্ছি আপনার যুদ্ধজয়ের কথাগুলো। যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল এবং কি করতেন? মেয়র সাহেব আর আমার রাজনীতিক ছাত্র জীবনের মধ্যে একটু রাজনৈতিক পার্থক্যটা হচ্ছে, উনি ছাত্রলীগ করা আর আমি ছাত্র ইউনিয়ন করা একজন কর্মী। আচ্ছা, আমি রাশেদ খান মেনন সাহেবের সংগঠন পূর্ব বাংলা বিপ্লবী ছাত্র ইউনিয়নের একজন কর্মী ছিলাম। আমি 68 সালে ম্যাট্রিক পরীক্ষায় পাশ, তখন ম্যাট্রিক ছিল, কিন্তু আমি মেট্রিকুলেশন বলতো। হ্যাঁ, আমি 69 সালে পাশ করে আমি নাইট শিফট, ও এমইএস কলেজ আন্দরকিনের নাইট শিফট কলেজ ছিল, আমি ওখানে ভর্তি হয়েছি। 70-এর যখন নির্বাচন হয়ে গেল, জি, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব নির্বাচন বয়কট করলেন। বঙ্গবন্ধু একক নেতৃত্বে যখন নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন, পাকিস্তানের সংসদীয় নেতা হয়ে গেলেন, তখন কিন্তু রাজনীতির সমীকরণ সব পরিবর্তন হয়ে একজনের কর্তৃত্বে, একজনের নেতৃত্বের মধ্যে চলে এসেছিল, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি তখন ম্যান্ডেট পেয়েছিলেন যে আমি নির্বাচনে যদি জয়যুক্ত হই তাহলে 6 দফা আমি বাস্তবায়ন করব। এরপর নির্বাচন যখন উনি পেয়ে গেলেন, পাকিস্তানিরা তখন বেকায়দায় পড়ে গেল এবং তারা এখন ক্ষমতায় দিতে পারছে না, কারণ ক্ষমতা দিলে বঙ্গবন্ধু 6 দফা বাস্তবায়ন করবেন, যেহেতু ওনার ম্যান্ডেট আছে। ম্যান্ডেট না থাকলে একটা প্রশ্ন ছিল, ম্যান্ডেট আছে এবং আর না দিলে তখনও আওয়াজ উঠতে, একটু আওয়াজ উঠছিল
যে স্বাধীনতা এই পরিক্রমায় আমরা তখন দেখলাম, আমরা যখন আমাদের ছাত্র সংগ্রাম আমরা বসলাম, চট্টগ্রাম কলেজের এই যে ল্যাব ছিল সেটা আমরা রেড করে ফেলেছিলাম। অল কেমিক্যালস আমরা নিয়ে গিয়েছিলাম একটা উদ্দেশ্যে, যে আমরা বোমা বানার দরকার আছে, বোমা বানাবো। এবং আরও ইন্টারেস্টিং, সেই রেডের যে গাড়িটা আমরা ব্যবহার করেছিলাম, যে কারটা, সেটা বাংলাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্রকার, স্টপ জেনোসাইডের যিনি জনক, জহির রায়হান সাহেবের। তখন আমরা সেটা নিয়ে গেলাম আপনার রওজানে আমাদের একটা বেসিক জায়গা ছিল গহিরা, ওখানে নিয়ে গেলাম, ওখানে রাখলাম। এরপর আমরা ওগুলো তৈরি করে আবার শহরে নিয়ে আসলাম। ওনারা ককটেল আর মলটোভ বলা হতো তখন, জি, তাই জি, না? হ্যাঁ। এগুলো বানানোতে কিন্তু আমাদের থেকে অনেক এক্সপার্ট ছিল। 71-এর ফেব্রুয়ারি মাস, জি। 7টা জায়গায় আমরা অ্যাকশনে যাব, এবং অ্যাট এ টাইম, তখন সন্ধ্যা সকাল আর্লি হয়ে যায়, আমরা 7টায় ফিক্সড করলাম, অ্যাট এ টাইম 7টা জায়গায় বোম ব্লাস্ট করলাম আমরা। আচ্ছা, করার পর তারপর দিন পত্রিকায় আর্কাইভ থেকে বের করতে পারেন, আজাদিতে একটা নিউজ হলো, ছোট্ট করে, নকশালীদের আক্রমণ, বোমা ফাটানোর ইয়ে। আমাদেরকে নকশালী বলা হতো। আপনাদের সার্থকতা, আপনারা রাসায়নিক দ্রব্য নিয়ে আসলেন, এটা সার্থকতা। 1 মার্চ ঢাকায় ক্রিকেট খেলা চলছে, 11টার সময় পাকিস্তানি সংবাদের মধ্যে বলল যে এই অধিবেশন মুলতবি করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই স্টেডিয়ামে এসে প্যান্ডেল পুরি দিয়ে খেলা পরিত্যক্ত হয়ে চলে গেল। আচ্ছা, তার 1 মার্চ থেকেই মানুষের স্লোগান রাস্তায় যেটা আসলো, স্বাধীন বাংলাদেশ স্বাধীন করো, বাঙালি বীর বাঙালি অস্ত্র ধরো। এই স্লোগানটায় তখন মোটামুটি একটা ইয়েতে চলে আসলো। আমরা যারা ইয়ে করতাম, ছাত্র সংগঠন করতাম, আমার ছোট ভাই আল্লামা মোহাম্মদ ইকবাল মারা গিয়েছেন, সে ছাত্রলীগের একজন কর্মী ছিলেন, এবং আলহাজ এবিএম মহিউদ্দিন ভাইয়ের সাথে সম্পর্কিত একজন কর্মী ছিলেন। আর আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। ওই 7 মার্চের ভাষণ, তখন কিন্তু যে যাই বলুক না কেন, আমি বাম রাজনীতি করতে পারি না, কিন্তু তখন সকল শক্তির আধার ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা তো বিকালবেলা কেউ শুনলাম না, উনি বললেন। জি। তারপর দিয়ে আমার ঘরে রেডিও ছিল না, আমাদের পরবর্তী বাসায় রেডিও ছিল। তখন শুনলাম যে 9টার সময় সমগ্র বাঙালি কর্মকর্তারা বিদ্রোহ করেছেন, ওনারা প্রচার করবেন। 9টায় প্রচার করলেন, আমরা 9টার মধ্যে এটা শুনলাম, বসে কান পেতে শুনলাম। শুনে যেটা বললেন, এই বঙ্গবন্ধুর এই ভাষণটাকে যদি আপনি কেউ থিসিস আকারে নিয়ে ডক্টরেট করতে চান, আমার মনে হয় কয়েকবার ওনাকে এটাকে বিশ্লেষণ করতে হবে। আপনি একটা কথা মাননীয় মেয়র সাহেবের কথা বলেছেন, আমি যদি হুকুম দিবার না পারি, তোমরা। এখন অনেক কথা আসছে। ওনার বক্তব্যটাই তো স্বাধীনতার ঘোষণা এবং নির্দেশনা। বাঙালির অত্যাচারের ইতিহাস আছে, বাঙালির প্রতিরোধের ইতিহাস আছে, বাঙালি কিভাবে নির্যাতিত হয়ে ইতিহাস আছে। এবং উনি পরবর্তী বলছেন যে তোমরা প্রস্তুত হও, আমি যদি হুকুম দিবার না পারি, যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। হ্যাঁ, ঘরে। তাহলে এখানে আজকে যারা যেভাবে বলুক না কেন, নতুন একজনকে সাজিয়ে আনুক না কেন, 7 মার্চের পর টানা 26 তারিখ পর্যন্ত কার নেতৃত্বে ছিল বাংলাদেশটা? জাতির জনকের নেতৃত্বে ছিল। চাচা, যুদ্ধের আগেই যেহেতু আপনি অনেক কৌশলী শিখে গিয়েছিলেন, এই যে কেমিক্যালের আক্রমণটা করলেন, যখন যুদ্ধ শুরু হলো তখন সেই আক্রমণের অভিজ্ঞতাটা তো আরো বাড়লো, তখন কিভাবে শুরু হলো? আমি বলবো, তখন আমরা এই সাথে আমরা করলাম ধারাবাহিকভাবে, কিন্তু আমরা এখানে একটা দায়িত্ব পালন করেছি, আজকে বলতে হয়। আমাদের এলাকায় বেশ কিছু বিহারি ছিল, তখন তো নন কোঅপারেশন শুরু হলো, তারা বেরোতে পারে না। আমরা কিন্তু আমরাই কত দায়িত্বশীল রাজনীতি করতাম সেটা আপনাদেরকে বলছি। আমরা আমাদের কর্মীদের মধ্যে বিন্যাস করে দিয়েছি, এই বিহারির লোকরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাদের বেরোতে পারবে না, তাদের বাজার সাজারও আমরা করে তাদের ঘরে পৌঁছে দিতাম। এভাবে তাদেরকে আমরা সুরক্ষিতভাবে, এবং গ্র্যান্ড হোটেলের যিনি মালিক ছিলেন হাজি আমিনুদ্দিন, ওনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল একদল লোক, আমরা ওনাকে ওদের হাতে দেয়নি, আমাদের সাথে রেখে দিয়েছি। এই গ্র্যান্ড হোটেলের সামনে হচ্ছে রাইফেল ক্লাব, এখন গেলে দেখবেন এখন নতুন অবয়ব আছে রাইফেল ক্লাব। এই রাইফেল ক্লাব হচ্ছে শুটিং ক্লাব ছিল। জি জি। ঠিক 25 তারিখ আপনার 24 তারিখ দিবাগত রাত্রে কয়েকজন আওয়ামী লীগের নেতা আসলেন, আমি ওনাদেরকে চিন্তা আমাদেরকে ডাকলো যে আজকে এটা ভাঙতে হবে। আচ্ছা আচ্ছা। তখন আমরা শহীদ ওয়াহিদুল আলম জুনু,
ও গায়ক, ও সহ ওকে প্রথম উঠিয়ে দিলাম, সে ঢুকে ভিতর থেকে লকটা ভেঙে দিল। জনতার একটা ঢেউ এসে পুরো অস্ত্রটা, সে কিন্তু হেভি অস্ত্র ছিল না, সেগুলো শুটিং, হ্যাঁ, যে যা পারে সব নিয়ে গেছে। যুদ্ধতে আমরা অংশগ্রহণ করলাম। আমরা আমার বাবা মারা গিয়েছেন 68-তে, মা আবার আমরা 6 ভাই 2 বোন, বড় বোনের বিয়ে ছোট বোন ছিল। 6 ভাইয়ের মধ্যে 1 ভাই আর্মিতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে উনি মারা, উনি ওই পাকিস্তানের রিপার্টিয়েট, উনি আসতে পারেন। ধন্যবাদ বাবুল চাচা। এইখান থেকেই শুনবো, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা বাবুল চাচার যুদ্ধ জয়ের কথাগুলো। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত বিজয়ের কথায়। শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা বাবুল চাচার কথা। চাচা বলছিলেন, আপনি এখন তো আপনাদের যে সময় আসলে এত বড় একটা 9 মাসের ইতিহাস, তারপর প্রাক প্রস্তুতি, পরবর্তী সবকিছু বলে তো এখানে চাচা আপনাদের কথা তো আসলে শেষ সবার না। হ্যাঁ, যদি সংক্ষেপে বলতেন। হ্যাঁ, আমি এখন আপনাকে চলে যাচ্ছি। আমরা যুদ্ধকালীন অবস্থায় আমরা 4 ভাই 2 বার গ্রেপ্তার হয়েছি পাক আর্মি কর্তৃক। স্টেডিয়ামে ছিলাম, সার্কিট রোডে ছিলাম। তো হাওবার আমরা আল্লাহ গফুর রহিমের দয়া রিলিজ হওয়ার পর আমি চিন্তা করলাম এখানে আর থাকার কোনো সুযোগ নাই। 17 জনের গ্রুপ নিয়ে আমি গহিরা, আপনার রওজান গহিরা নেমে, গহিরা মাদারপাড় দিয়ে 5 দিন 5 রাত্রি হেঁটে ভারতে পৌঁছেছি। আমাদের ছিল 20 দিনের। 20 দিনের মধ্যে শিখিয়েছে কি আপনার 303, তারপর ক্র্যাকার থ্রো করে কীভাবে, গ্রেনেড থ্রো করে আপনি কিভাবে চলে আসবেন। তারপর হচ্ছে আপনার এসএমজি, যেটা এসএমজির মধ্যে দুভাবে সিঙ্গেল ফায়ার করা যায়, ব্রাশ ফায়ার করা যেত ওই এসএমজির মধ্যে। আর কাট একটা ইয়ে ছিল ছোট্ট, এই 4টা জিনিস শিখিয়ে বলে ঢুকে যাও, যুদ্ধের ক্ষেত্রে আর গুলি শিখে নেবে তোমরা। তোমরা হচ্ছে গেরিলা ফাইটার, তোমরা ফ্রন্ট ফাইটার না, তোমরা অ্যাটাক করবে এইভাবে, মানে হিট অ্যান্ড রান। হ্যাঁ, হিট অ্যান্ড রান, জাস্ট দিস ইজ দ্য পয়েন্ট। তখন ওই ট্রেনিংও বলেছিল হিট অ্যান্ড রান। তো আমরা গেলাম, গিয়ে 14 গ্রাম চিউরায় উঠলাম। আমার কমান্ডার ছিল আনিসুর রহমান নাজাত, উনিও 14 সালে মারা গিয়েছেন। ওনার নেতৃত্বে 2টা লড়াইতে আমরা অবতীর্ণ হয়েছিলাম। একটা হচ্ছে ওইখানকার একটা রেল স্টেশন, নামটা ভুলে গেছি। আরেকটা বাড়িতে উনি বললেন যে আমাকে ফলো করুন আপনারা, আমরা একটা বাড়িতে, রাজাকারের বাড়ি, ওখানে আমরা অপারেশন করব। এই 2টা অপারেশনে আমরা ওনার সাথে পাঠাই এবং এই 2টা লড়াই মোটামুটি আমাদের বিজয় এসছে। এখন আমরা এই বিজয়ের দিন এই চিউরাটা কিন্তু 12 তারিখের দিকে লিবারেট হয়ে গেছে। 16 তারিখ স্বাধীন হয়ে গেল, ওই আত্মসমর্পণ করলো। তখন তো বাঁধ ভাগা জোয়ারের মতো সবাই উল্লাসিত। স্বজন হারানোর ব্যথাটা যেমন কাজ করছে, আবার বিজয়ের এই জিনিসটাও আমাদেরকে ইয়ে করছে। তখন যখন চাচা ফিরে এলেন, বাসায় যখন বাবা মা আপনাদের দেখলো, তখন তাদের অনুভূতিটা কি? আমরা বন্ধু জয়নুল আবেদিন রাজা, আমি, প্রকৃতিভূষণ বড়ুয়া, অনিত চৌধুরী, আর 2টা ছেলে ছিল আমাদের, তারা চিটাগনিয়ান, তারা ওইখানে যুদ্ধ করছে। আমরা 20 তারিখ এসে এখানে পৌঁছি। আমরা বাসায় গেলাম, গিয়ে মা ছিল, আমি যাওয়ার সময় মাকে একটা চিঠি লিখে দিয়ে গেছিলাম 8 লাইনের, যে মরলে শহীদ হবো, বাঁচলে গাজী হয়ে ফিরে আসবো। আসার পর ওই যে আমরা এলাকার মানুষরা, যেহেতু সেনাপ্রধান হারুন সাহেব আমার কাজিন ছিলেন, উনি আমাদের এলাকায় থাকতেন, ওনাকে সহ আমাদেরকে সহ যে ঐতিহাসিক একটা সম্বর্ধনা এলাকায় দিয়েছে, ওটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। এত সংগ্রাম পরে আমরা যখন মুক্তির দ্বার প্রান্তে, একদম স্বাধীনতার দ্বার প্রান্তে, যখন আমাদের নিজস্ব একটা পতাকা হলো, লাল সবুজের পতাকা, যখন আমরা দেখছি যে আমাদের দেশটা স্বাধীনতা অর্জন করতে যাচ্ছে, ঠিক বিজয়ের মাসটাতে আপনাদের অনুভূতিটা কি হচ্ছিল? সেদিনের যে অনুভূতি, এটা এখন ভাষায় প্রকাশ ব্যক্ত করতে পারবো না। কারণ প্রথম যেদিন শুনলাম ভুটান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, ভুটান, তারপরে স্বীকৃতি দিয়েছে ভারত। এই স্বীকৃতি দেওয়ার পরে আমরা মানে একেবারে ধরে নিয়েছিলাম আমরা স্বাধীনতার দ্বার প্রান্তে, বিজয়ীর দ্বার প্রান্তে। তাই স্বাধীন হলো। ফিরে এসে স্বাভাবিকভাবে দীর্ঘদিন দেখা হয়নি মার সাথে, বাবার সাথে। বাবার তখন, আমার গ্র্যান্ডফাদার, আমার গ্র্যান্ডমাদার সবাই তো তখন বেঁচে ছিল। বেশ কিছুদিন পরে, আসলে এর মধ্যে মহিউদ্দিন ভাইয়ের সাথে দেখা হয়নি। আচ্ছা, হ্যাঁ, এস এম ইউসুফ সাহেবের সাথেও দেখা হয়নি। হ্যাঁ,
বেশ কিছু কয়েকদিন পরে ওনাদের সাথে দেখা হলো। দেশ স্বাধীন হওয়ার পরে উনি একটা পেপার বের করেছিলেন, আচ্ছা, পত্রিকা, দৈনিক পত্রিকা, দৈনিক পত্রিকা। আন্দোলন নাম দিয়েছিলেন ওইটার। হ্যাঁ, ওইটা নিয়ে উনি সবসময় ব্যস্ত থাকতেন। তো একদিন জিজ্ঞেস করলাম, মহিউদ্দিন ভাই, আপনি পেপার পত্রিকা, দৈনিক পত্রিকা বের করার জন্য এত উদ্গ্রীব হয়ে গেলেন? হয়তো দেখো, আমরা দেশ স্বাধীনতা অর্জন করেছি, এখন দেশকে পুনর্গঠন করার জন্য একটা মুখপাত্র দরকার। সবাইকে সেই বার্তাটা পৌঁছানোর জন্য। তো যা হোক, মহিউদ্দিন ভাই ছিল কিন্তু অসম্ভব পরিশ্রমী একজন ছাত্রনেতা। আন্দোলনের সংগ্রামে যে কোনো কিছু তে উনি আগে গিয়ে দাঁড়িয়ে যেতেন। তো যা হোক, আজকে মহিউদ্দিন ভাইয়ের মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে আমি ওনাকে স্মরণ করছি এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি, কারণ একজন বীর মুক্তিযোদ্ধা, সাহসী, ত্যাগী একজন নেতাকে চট্টলবাসী হারিয়েছে। তাই আজকে এই দিনে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। জি, বাবুল চাচা যদি কিছু বলতেন। ৭৫-এর পর ৭৮, ৭৭, ৭৮ দিকে আমি আওয়ামী রাজনীতির সাথে সক্রিয়, ওনার আন্ডারে কাজ শুরু করলাম। এ করতে করতে আজ পর্যন্ত আওয়ামী রাজনীতির এক পর্যন্ত আসা। আলহাজা মহিউদ্দিন চৌধুরীর যে কাফেলা, আজকে হজ কাফেলা, যেটা আমি এটা আপনাকে হজ কাফেলা যেটা আছে সেটা প্রাইভেট হজ কাফেলার মধ্যে, মেয়র হজ কাফেলার মধ্য দিয়ে উনি যেভাবে মানুষের হাজিদের সেবা করেছেন, এটা একটা অনন্য দৃষ্টান্ত। আজকে ওনার মৃত্যুদিন, আমরা সকালে ওনার কবরে গিয়েছি, জিয়ারত করেছি এবং ওনার মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ওনার স্মরণ সভা করেছি। আমার দৃষ্টিতে বহু গুণে গুণান্বিত, বহু কর্মের উনি নিজেকে তৈরি করে কর্মক্ষেত্রে ছিলেন। আমি মনে করি জননেতার উপাধিটা ধারণ করা একমাত্র মহিউদ্দিন চৌধুরীর ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে আমি মনে করি, কারণ যেখানে মানুষের কষ্ট সেখানে আলহাজা মহিউদ্দিন চৌধুরী ছিলেন উপস্থিত। মহান রব্বুল আলমিনের কাছে আমি প্রার্থনা করব, দোয়া করব, উনি যতগুলো কাজ মানুষের জন্য করেছেন, হাজী সাহেবদের জন্য করেছেন, এইগুলোর বিনিময়ে যেন আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন, ওনাকে বেহেশত নসিব করেন। দর্শক, শুনছিলাম এবং দেখছিলাম বীর মুক্তিযোদ্ধা মাননীয় মেয়র রেজাউল করিম চৌধুরীর মুক্তিযুদ্ধের কথাগুলো, শুনছিলাম বাবুল চাচার যুদ্ধজয়ের কথাগুলো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আমাদের বাংলাদেশের সাথে থাকুন, বাংলাদেশের সংস্কৃতিকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিন। বিজয় টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।